Partha Bhattacharya's parents, just like others, they too wanted to see him as a doctor or an engineer. His parents straightaway rejected the idea of choosing painting as a career. According to them, painting leads to poverty. Disregarding all such opinions and comments, Partha Bhattacharya chose painting to follow his love and passion. বাবা মায়ের ইচ্ছে ছিল যে ছেলে হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার এইসব হবে, কারণ সেই সময় আর্ট কলেজে ভাবতেই পারতো না কোনো বাবা মা যে আর্ট কলেজে পড়ে ছেলের কেরিয়ার তৈরি হবে। তো তখন সেই জন্য আমি সেইভাবেই তৈরি হয়েছিলাম। এবং কাকা বললো তাহলে এক কাজ কর দাদা, মানে আমার বাবাকে বললেন ওকে আর্ট কলেজে ঢুকিয়ে দেয়, আগে যখন ছবি আঁকছে। তো এই ছবি আঁকার আর্ট কলেজে গেলাম। আর্ট কলেজে আস্তে 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 মানে আমার ওখানে সেই সময় আর একজন আর্ট কলেজের সিনিয়র ছিল সব চুঁচড়োতে, তার নাম জ্যোতিপ্রকাশ মল্লিক। তিনি আস্তে আস্তে আমাকে আর্ট কলেজে ঢুকতে গেলে যে জিনিসগুলো দরকার হয় সেইগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে বললেন। তো আমি প্র্যাকটিস করলাম। আমার তখন হাতে 3টে মাস সময়। তো 3 মাসে তখন আমি ডে নাইট পরিশ্রম করেছিলাম। করার পর আর্ট কলেজে পরীক্ষা হলো, পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে এসে আমার জ্যোতিদা জিজ্ঞেস করলো তুমি কি করেছো। তো আমি যেটা ওখানে করেছি সেটার একটা স্কাল্পচারের ড্রয়িং দিয়েছিল আর একটা ওয়াটার কালারের সাবজেক্ট দিয়েছিল। দুটোই আমি বাড়িতে করে ওনাকে বললাম আমি এই টাইপের করেছি। তো উনি দেখে বললেন পারতো, তোমার মনে হচ্ছে হয়ে যাবে। Eventually, Partha Bhattacharya realized that becoming an artist will not be possible for him if he stays at Chandan Nagar. So he moved to Kolkata. অ্যাকচুয়ালি যখন চন্দননগর যখন আমি ছিলাম, তো ওখান থেকে চন্দননগর চুঁচুড়া এরিয়াতে প্রচুর ছেলে মেয়ে আর্ট কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সাস্টেন করেনি আমার সিনিয়ররা যারা ছিল। কেননা স্ট্রাগল প্রচুর করতে হতো, বড় বড় ক্যানভাস, ওই ভিড় ডেলি প্যাসেঞ্জারের টাইমে নিয়ে আসাটা খুব কষ্টকর এবং খুব আমিও কষ্ট পেয়েছিলাম। মানে তখন মনে হতো ক্যানভাসের গায়ে কেউ সুটকেসের গোঁতা মারছে, যেন আমার এখানে গোঁতা মারছে। তখন আমি ডিসাইড করেছিলাম যে আমার কলকাতা শিফট করতে হবে যদি আমি মানে আর্টে নিয়ে থাকতে চাই। পার্থ আমাদের 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। ছোটবেলা থেকে ওর খেলাধুলার উপর একটা দারুণ আগ্রহ ছিল। আমি তো ছোটবেলায় ভাবতাম ও খেলোয়াড় হিসেবেই প্রতিষ্ঠিত হবে, ফুটবলার বা অ্যাথলেটিক্সে বিভিন্ন জায়গায় পুরস্কারও পেত। আর আমাদের অসচ্ছল পরিবারে তখন সাইকেলই ভরসা, সাইকেল করে দূর দূরান্তরে নিয়ে যেতাম শুধু খেলাধুলা করানোর জন্য। তারপরে শারীরিক দিক থেকে তেমন শক্তিশালী না হওয়ার ফলে খেলাধুলার স্বপ্নটা জিইয়ে রাখা যায়নি। শেষ পর্যন্ত ওই যা হয় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে গড়পড়তা লেখাপড়ার দিকেই ওকে ঠেলে দিতে হয়েছে। কিন্তু ভালো লাগার ভালোবাসা যদি ভেতরে ভেতরে খুব জারিত হয় এবং জেদ থেকে যায়, তাহলে কিন্তু ওই পরিবেশেও কিছু করা যায়। তার একটা উদাহরণ আজকে পার্থ। ঝুঁকি নিতে জানে, আমি পারি না, ও ঝুঁকি নিতে জানে। ঝুঁকি না নিলে আজকে ও এই জায়গায় আসতে পারতো না। হওয়ার কথা চিকিৎসক, হয়ে গেল চিত্রশিল্পী। আমার একটি আদর্শ একটি বাণী মনে পড়ে বলিভিয়ার বিপ্লবী সিমন বলিভারের, যিনি বলেছিলেন জাম্প উই লিভ, হেজিটেট উই ডাই। এই কথাটা আমি বিশ্বাস করি, কিন্তু নিজের জীবনে সেটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। পার্থর এখানেই সাফল্য। আজকে ও এই পর্যায়ে এসছে, বলা যায় এই আদর্শটাকে ও না জেনে লালন করেছে। আর একটা জিনিস হচ্ছে, ছোটবেলা থেকে ওর মধ্যে যে সৃজন ক্ষমতাটা ছিল, একটা কিছু করুক, কবি, সাহিত্যিক, শিল্পকলার সঙ্গে যুক্ত, খেলোয়াড়,
এগুলো ছিল আমার স্বপ্ন। গড়পড়তা মধ্যবিত্ত পরিবারে যেগুলো হয় না, কিন্তু এই প্রত্যেকটা ভবিষ্যৎই অনিশ্চিত। আর্থিক দিক থেকে আমি বলছি, এই অনিশ্চিত হওয়ার ফলে নিম্ন মধ্যবিত্ত পরিবারে এগুলো একটি বিলাসিতা হয়ে যায়। বাবাও চাইনি যে সেই বিলাসিতা করতে গিয়ে ওর জীবন ভবিষ্যৎ বিপন্ন হোক, কিন্তু মনে মনে আমি চেয়েছিলাম যে ও আলাদা করে কিছু করুক। পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, পিছনে দাঁড়াবার চেষ্টা করেছি, উৎসাহ দিয়েছি, প্রচন্ড মদতও দিয়েছি। আমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে আমাদের পরিবারের বিভিন্ন সদস্যরা বিভিন্ন জায়গায় পেশার কারণে চলে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা। সেই সবাইকে এক জায়গায় করে বেঁধে রাখার একটা প্রবণতা, একটা অসীম ক্ষমতা ওর মধ্যে আছে। তার ফলে সবার ছোট হয়েও পরিবারটাকে এক জায়গায় আটকে রেখে দিয়ে একটা জায়গায় একটা মালা গেঁথে আজকে আমরা একটা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের একটা অসুয়াহীন পরিবার, সেইটা পার্থর কৃতিত্বে। আর পার্থ যা করেছে আজকে সেটাই আমাদের অহংকার। After graduating from art college, Partha Bhattacharya was aimless about his career. At that time, one of his friends suggested him to start working as a film publicist. So he approached Satyajit Ray along with his artworks to try his hands on commercial film industry. এটা আমার জীবনের প্রথম শোয়ের একটা ক্যাটলগ, এবং যে শোটা আমার জীবনের একটা উত্তরণ ঘটিয়ে দিয়েছিল। সত্যজিৎ রায়ের ওপর আমি প্রথম শো করেছিলাম, এবং সেই শোটার কেন করেছিলাম সত্যজিৎ রায় হঠাৎ করে, তো সেটা একটু আমাকে পেছন দিকে চলে যেতে হবে। As it is said, art is not mirror but a hammer. This quotation played well with the time when Partha Bhattacharya knocked the door of Satyajit Ray. A guy with lack of confidence never thought that he would ever become one of the renowned painters in his upcoming future. The journey was not easy for him, and during this journey, Satyajit Ray played a very vital role. He pushed and motivated him to run for his passion. Satyajit Ray is the one who asked him to go back home and paint instead of finding work in commercial field. Partha Bhattacharya's paintings are mostly woman-centric. He was inspired from his mother's and wife's struggle, who happens to be a victim of this patriarchal society. Their perennial struggle inspired him to work on such themes. কিন্তু ওর স্টাডি পিরিয়ডটা আমার খুব কষ্টে লেগেছিল। এমনও দিন আছে আমি দেখেছি যে ও মানে হাওড়া থেকে পয়সা নেই, খুবই অল্প পয়সা, তখন তো আর টাকা দিত না, তখন হয়তো 4 আনা 8 আনা এরকম বাড়ি থেকে, যেটা এখন আমরা পকেট মানি বলি, তখন ওটা হাত খরচা বলতে আর কি, সেই দিত। তা সেটা নিয়ে হয়তো দেখতো তার ওর ওই টাকাটা মানে হবে না আর কি, হাওড়া স্টেশন থেকে ও পুরো হেঁটে কলেজে যেত। আবার এমনও দেখেছি রং কেনার জন্যে ও হাওড়া স্টেশনে কুলিগিরি করছে। তখন হয়তো আমি অফিস থেকে ব্যাক করছি, আমি তখন সার্ভিস করতাম, ও তখন 3rd ইয়ার না 4th ইয়ার হবে। সেই সময়টা খুবই রঙের দরকার, কাগজ এগুলোর দরকার ছিল, হয়তো বাড়ি থেকে পাইনি, মানে সেই সময়টা ওদের খুবই কষ্টের ছিল আর কি। তা আমি তখন থেকে ঠিক করেছিলাম আমার
সামান্যই কিছু পেতাম আমিও। সে সময় তো পয়সা, টাকা, স্যালারি যেটা বলে সেটা খুব একটা পেতাম না। সেখান থেকে হয়তো আমি ওকে কিছু কিছু দিতাম রং কেনার জন্য। কিন্তু সেই কষ্টটা ছিল বলেই আজকে হয়তো এই জায়গায় এসে পৌঁছেছে। না, 10 টাকা করে দিতে আমার মনে আছে। হ্যাঁ, সেই 10 টাকা দিয়ে তুমি তো বড় ইনভেস্টার, এখন 1 লাখ টাকা ফেরত দিচ্ছ। এখনো মনে পড়ে যখন আমি ছোট ছিলাম তখন বাবার সাথে আমি স্কুলে যেতাম। তো আমার স্কুল কাঁচাপাড়ায় ছিল, অ্যান্ড বাড়ি থেকে বেরোনোর পর স্কুটার করে চুচড়ো লঞ্চ ঘাট পর্যন্ত যেতাম। তারপর চুচড়ো লঞ্চ ঘাট থেকে লঞ্চ ধরে নৈহাটি থেকে রিক্সা করে নৈহাটি ট্রেন স্টেশন থেকে ট্রেন ধরে আশাপাড়া থেকে আবার বাস ধরে স্কুল। আর এই জার্নিটা খুবই হেক্টিক ছিল যে কোনো মানুষের জন্য। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু আমি অত বুঝতাম না। তারপরে আমি অলওয়েজ দেখতাম বাবা স্কুল থেকে ফেরার পর সময় বার করতো নিজের ছবি আঁকার জন্য। অ্যান্ড এখন যখন আমি চাকরি করছি, অনেক বড় হয়ে গেছি, তখন আমি বুঝতে পারি যে কতটা ডেডিকেশন আর কতটা প্যাশনের দরকার এত জার্নি করার পর, এত স্ট্রাগল করার পর বাড়িতে এসে আবার সেই মাইন্ডসেটে বসে একটা নতুন কিছু করার জন্য। আমি তারপর যখন বড় হই আস্তে আস্তে, তো বাবা অলওয়েজ খুব আমাকে ইনফ্লুয়েন্স করেছে নতুন জিনিস কিরমভাবে দেখতে হয়, এস্থেটিক্স কি হয়, আর রং, কম্পোজিশন অ্যান্ড সব কিছু নিয়ে। তো I'm always grateful that I have such a wonderful father, as a teacher, as parent, as a guide. আর এখনো যখন আমি কোনো প্রবলেম করি, তো অলওয়েজ I look for my father's answer. What is going to be, what decision should I make? So yes, I'm always grateful to him. Yeah. আমার ছবিতে অ্যাকচুয়ালি আমার যেহেতু একটা নারী কেন্দ্রিক, নারী চরিত্র, তাদের এম্পাওয়ারমেন্ট, যে ভেতরে যে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা আমাদের সংসারে আমি যেটুকু অবজার্ভ করেছি খুব অভাব। মানে সেই রকম সেই সম্মানটা তাদের জানানো হয় না, যেটা আমার নিজের মায়ের ক্ষেত্রে দেখেছি। আমার মা খুব ভালো সিঙ্গার ছিলেন। মানে সিঙ্গার ছিলেন বলতে এই অর্থে যে মার যেদিন রেকর্ডিং এর ডেট, মানে গানে মা এবং সুপ্রভা সরকার একসাথে গান করতেন। হেমন্ত মুখোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় ছাত্রী ছিলেন। যেদিন মায়ের রেকর্ডিং এর ডেট, সেই দিন মায়ের ফুলসজ্জা, মানে বউভাত। তো বাবার বাড়ি থেকে দাদুরা অ্যালাউ করলো না, বাড়ির বউ গান করতে যাবে, রেকর্ডিং করবে, হবে না। সেই যে বন্ধ হয়ে গেল মায়ের গান, মা তারপরে গুনগুন করে গান গাইতেন। তো এই যে নারীদের যে একটা ডিপ্রাইভ করার ব্যাপার ছিল, এবং মা যেহেতু আমার খুব প্রিয় একজন ছিলেন, যে আমাকে চিরকাল অনুপ্রাণিত করে গেছে, এবং কোনোদিন যেটা আমি করেছি বলেছে না খুব ভালো করেছি। আমি প্যাম্পার্ড চাইল্ড ছিলাম মায়ের ক্ষেত্রে। তো তখন আমি বলতাম যে এত ভালো একটা মানুষ, এত ট্যালেন্ট, অথচ আমাদের সমাজ সেই ট্যালেন্টকে উঠতে দিচ্ছে না, সেই পাওয়ারটাকে জাগাতে দিচ্ছে না। তো তখন কিছুটা ইমপ্রুভ হয়েছিল। তারপরে আমার পরের স্ত্রী হয়েছে, যে মেয়েটির সঙ্গে আমার আলাপ হয়েছিল, তো পরের স্ত্রী হয়েছে। সেও প্রচন্ড স্ট্রাগল করেছে, কিন্তু তার যোগ্য সম্মানটা সে পায়নি। আর এক্সপেরিমেন্টটা তো আমার চিরকালের একটা স্বভাব, সব সময় আমি এক্সপেরিমেন্ট করি। করতে করতে আমার মনে হলো যে আমার ভাবনাগুলো একটু অ্যাবস্ট্রাক্ট হতে আরম্ভ করলো। তো আমার কলেজেই আমাদের মাস্টারমশাইরা শিখিয়েছিলেন, ভাবনা যখন অ্যাবস্ট্রাক্ট হবে তখন খুব সহজভাবে দেখালে মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে। তো আমার ভাবনাগুলো একটু অ্যাবস্ট্রাক্ট হওয়ার ফলে আমি একটু রিয়েলিস্টিক ফর্মে চলে গেলাম। When Partha Bhattacharya was asked about the colorful world of painting, he gave an interesting answer. এই রঙিন যদি না হতো, যারা দিনরাত ছবি নিয়ে ছবি আঁকছে, আজকে ধরো আমি এই 42 বছর 43 বছর ছবি আঁকছি ডে নাইট,
আমি টেনে আঁকতে পারতাম না যদি ওই ভেতরের ওই আনন্দটা, যেটাকে তুমি কালারফুল বলছো, সেই আনন্দটা যদি না থাকতো। কিন্তু একটা জিনিস জানো তো, যে কোনো আনন্দ পেতে গেলে একটা দুঃখের পথ পেরোতে হয়। যেমন দিন আছে বলে রাতের অন্ধকারটা, আর রাতের অন্ধকারটা আছে বলেই দিনের সৌন্দর্যটা পাই। ওনাকে যতদূর দেখেছি, উনি এত বড় আর্টিস্ট হওয়া সত্ত্বেও উনি খুব সিম্পল জীবনযাপন করেন আর খুব সাবলীলভাবে সবার সাথে মিশে যেতে পারেন, ছোট হোক বড় হোক সবার সাথে। আর ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ওনার এত লাইফ এক্সপিরিয়েন্স আছে যেটা মানে অন্যদের থেকে এত আলাদা। আর শ্বশুরবাড়ি হিসেবেও আমি দেখেছি যে মানে অন্য বাড়ি সম্পর্কে যে আইডিয়াটা হয় তার তুলনায় যদি দেখতে হয় এতটাই তফাতে। কারণ আমাকে পুরো নিজের মেয়ের মতো করে তারা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর আমার তো মানে খুবই ভালো লেগেছিল এই ব্যাপারটা। তারপরে ওনার কাছ থেকে অনেক কিছু মানে ড্রয়িং টেকনিক্স উনি শিখিয়েছেন। আমি সেগুলো দেখেও খুব অবাক হয়ে গেছিলাম, কারণ প্রথমবার এত বড় একজন আর্টিস্টের কাছ থেকে এরকম ইনস্ট্রাকশন এত ইজিভাবে বোঝাতে পারতেন উনি। আর সেটা খুবই একটা দুর্লভ ব্যাপার। এসে এসে গে গান দিতে এসেছিলি প্রাণ, এসে এসে গে গান দিতে এসেছিলি প্রাণ, নয়নের জল সাথে নিয়ে চলে যায়, চলে যায়। এরা প্রাণীর কথা বোঝে না যে হৃদয়ে কুসুম দোলে যায়, চলে যায়, চলে যায়। কেন রে চাষ ফিরে ফিরে চলে যায় রে, চলে যায়। এসে এসে গে গান দিতে এসেছিলি প্রাণ, এসে এসে গে গান দিতে এসেছিলি প্রাণ, নয়নের জল সাথে নিয়ে চলে যায়, চলে যায়। এরা প্রাণীর কথা বোঝে না যে হৃদয়ে কুসুম দোলে যায়, চলে